আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমরা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে কিছু আলোচনা করব। মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানাডা, ইউএসএ, ইউকে, সেনজেনভুক্ত কান্ট্রিগুলা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো। আসলে এই দেশগুলা ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ের যেই যোগ্যতা বা যে ধরনের কাগজপত্র লাগে তা কিন্তু মোটামুটি ৮-৯ বলতে পারেন অ্যাজ দ্য সেম। তো এইখানে এই ধরনের ভিসা প্রসেসিং করতে গেলে আমাদের একটা দীর্ঘ মিনিমাম 6 মাসের একটা প্রস্তুতির প্রয়োজন হয়। এখন এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা হয়, এই ওয়ার্ল্ডের এই কান্ট্রিগুলোর ফার্স্ট ওয়ার্ল্ডের 2 রকম ট্যুরিস্ট ভিসা কিন্তু পাওয়া যায়। একটা হলো যে স্ট্যাম্পিং ভিসা, এবং সেখানে হয়তো আপনাকে এমবিসি ফেস করতে হয়, যেমন ইউএসএ। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভিএফএসে আপনার ফিঙ্গার লাগে, আইরিশ লাগে, বাট এমবিসি সরাসরি কোনো সাক্ষাৎকারের ইস্যু নাই। আর কিছু কিছু ক্ষেত্রে এর কিছুই প্রয়োজন হয় না, এটা আপনি একটা অনলাইনে আপনার মেইলে আপনি একটা ভিসা পেয়ে যান, যেটাকে আমরা সাধারণত বলি ই ভিসা। তো যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে, এমবিসি ফেস করা বা ভিএফএসে এসে সরাসরি ওদের সঙ্গে যোগাযোগ করা, বা মুভমেন্টের সমস্যা, ধরেন ঢাকা আসতে চাচ্ছেন না আপনি বা চিটংয়ে যেতে চাচ্ছেন না ভিএফএস সেন্টারে, তাদের ক্ষেত্রে খুব সহজ ভিসা হলো ই ভিসা। সেটা দেয় আসলে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। কিন্তু এই ভিসাগুলা প্রসেসিংয়ের ক্ষেত্রে মূল যোগ্যতা বা মূল প্রস্তুতিগুলা কাছাকাছি সবে। এখন আমি আপনাদের তুমুল প্রশ্ন পাই যে ভিসা কত টাকা। ট্যুরিস্ট ভিসা তো আসলে টাকা দিয়ে হয় না। এটা তো কেনার বিষয় না, এটা তো ওয়ার্ক পারমিট না বা কাজের, মিডল ইস্টের কাজের ভিসা না। এইটা আপনাকে আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, আপনার প্রস্তুতি দিয়ে আপনাকে এটা আর্ন করতে হবে। তো সেই জন্য সবসময় আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, কীভাবে ভিসা প্রস্তুতি নেবেন। মিনিমাম 6 মাসের একটা প্রস্তুতি আপনার প্রয়োজন। আপনাদের তো আসলে সবসময় এটা পছন্দ হয় না মনে হয়। তো যাই হোক, আমারটা আমি বলার চেষ্টা করি। মূলত আপনাকে ট্যুরিস্ট ভিসার এই নেওয়ার জন্য যদি প্রস্তুতি, আপনি মানসিকভাবে ডিসিশন নেন যে আপনি ঘুরতে যাবেন ট্যুরিস্ট হিসাবে, তাহলে কিন্তু আপনাকে, আবার বলতেছি, মিনিমাম 6 মাসের একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো সেখানে আপনাকে প্রথমেই যেটা আপনাকে করতে হবে, আপনাকে একটা ট্রাভেল হিস্ট্রি সাজাতে হবে, এবং সেই ট্রাভেল হিস্ট্রিটা মিনিমাম আপনার 3-4টা দেশের ভিজিট যদি থাকে, এবং সেটা ভিজিট হিস্ট্রিটা এমন হতে হবে যে পোর্ট অফ এন্ট্রি না, আপনি ভিসা পেয়েছেন এরকম। ধরেন কারা ভিসা দেয় আমাদের দেশে, আমাদের পাসপোর্টে ইন্ডিয়া ভিসা দেয়, থাইল্যান্ড ভিসা দেয়, মালয়েশিয়া দেয়, সিঙ্গাপুর দেয়, মিডল ইস্টে ইউএই বলতে পারেন বা সৌদি আরব বলতে পারেন। এরকম আপনি ভিসা পেয়েছেন, আপনি ওই পোর্ট অফ এন্ট্রিতে আপনি শ্রীলঙ্কা বা মালদ্বীপ গিয়েছেন, সেটা কিন্তু আসলে খুব একটা কাজের হবে না। এবং ট্রাভেল হিস্ট্রিটা আপনাকে একটা রয়ে নির্দিষ্ট মানে একটা রিদম বজায় রেখে করতে হবে। এমন হলো যে আপনার পাসপোর্টের বয়স 3 বছর, 3 বছরে আপনি কোথাও ঘুরেন নাই, হঠাৎ করে আপনি একইভাবে টিকিট কেটে প্রথম ঢাকা থেকে গেলেন আপনি থাইল্যান্ড ব্যাংকক, ব্যাংকক থেকে আপনি গেলেন মালয়েশিয়া কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে আপনি গেলেন সিঙ্গাপুর, 3 দিন 4 রাতে আপনি 3টা দেশ ভিজিট করে চলে আসলেন। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওনারা আসলে আমাদেরকে বিশ্বাস করে না, কারণ বুঝে যে আমরা হয়তো পাসপোর্টটাকে সাজাচ্ছি ট্রাভেল হিস্ট্রি। দ্বিতীয় যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো আপনার কান্ট্রি টাইজ। কান্ট্রি টাইজ আসলে বলতে বোঝায় যে আপনার দেশের সঙ্গে আপনার টাইজ বা যোগাযোগ বা সংযোগ, সেটা কি হয় যে আপনার একটা পরিচয় যে আপনি একজন বিজনেসম্যান। তাহলে আপনার বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে, আপনার ট্যাক্সের রিটার্ন লাগবে, আপনার একটা ভালো হেলদি ব্যাংক বিজনেস স্টেটমেন্ট লাগবে। আপনি জব করেন, আপনি স্যালারি, তাহলে আপনার স্যালারি লাগবে, আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকতেছে, আপনার ট্যাক্স ফাইলে সেই স্যালারি এগেনস্টে আপনি ট্যাক্স পেমেন্ট করতেছেন। এইভাবে একটা রিদম লাগবে, মানে এটা আপনার পরিচয়। আপনার কিছু প্রপার্টিজ দেখানোর দরকার, আপনার দেশে কিছু প্রপার্টি আছে, মানে বাংলা কথা যে আপনার এখানে কিছু পিছু টান আছে, আপনি দেশে ব্যাক করবেন। 3 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজ বলতে মূলত বোঝায় যে আপনার ফ্যামিলি, আপনি বিবাহিত, আপনার ওয়াইফ আছে, আপনাদের চিলড্রেন্স আছে, তাহলে আপনার নিকানামা লাগবে,
তারপরে আপনার ফ্যামিলি টাইজের সঙ্গে আবার দুইটা জিনিস হয়। যেই দেশে আপনি ঘুরতে যাচ্ছেন সেই দেশের ফ্যামিলি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেই দেশের কোনো আত্মীয় স্বজন যদি আপনি দেখাতে যান, সেটাই কিন্তু ফ্যামিলি টাইজ সবসময় আপনার জন্য ভালো হয় না। অনেক সময়ই ফ্যামিলি টাইজ উল্টা কাজ করে। সুতরাং সেটার দিকে মনোযোগ না দিয়ে যে আমার এই আত্মীয় স্বজন আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, সে আমাকে একটা অফার লেটার দিবে বা আমার জন্য একটা সুপারিশ করবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে খুব বেশি একটা ভ্যালুয়েশন করে না। সুতরাং কান্ট্রি টাইজ, ফ্যামিলি টাইজটা আপনার দেশেরটাই বেশি ইম্পর্ট্যান্ট। এটা প্রমাণ করে যে আপনার দেশে আপনার ফ্যামিলি আছে এবং আপনি অবশ্যই ব্যাক করে আসবেন। চতুর্থ যে জিনিসটা সেটা হলো আপনার ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়। আপনার যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সঞ্চয় আপনাকে শো করতে হবে। সেটা সেভিংস ডিপোজিট হতে পারে, ধরেন আপনার এফডিআর হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে। তবে আমরা ধরেন সেভিংস ডিপোজিটটাকেই প্রেফার করি। এবং আপনাদের কোশ্চেন হয় কমন যে কী পরিমাণ টাকা প্রয়োজন দেখানো। আমরা বলি যে মিনিমাম একটা আপনি ধরেন আপনি কানাডা ঘুরতে যেতে চাচ্ছেন, আপনি ট্রাভেল হিস্ট্রি আপনি আইটিনারি দেখালেন যে আপনি 15 দিনের জন্য ঘুরতে যাবেন, তাহলে আপনার মিনিমাম কিন্তু এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট না দেখান, তাহলে কিন্তু ওরা বিশ্বাস করবে না যে আপনি ওখানে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করবেন না। সুতরাং আপনাকে এটা ধরেন বাংলাদেশি টাকায় যদি 18 থেকে 20 লাখ টাকা হয়, তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট। এবং সেই টাকাটা আপনাকে মিনিমাম 6 মাস, আপনাকে 4 মাস তো ম্যান্ডেটরি, 4 মাস প্লাস আমরা বলি 6 মাস আপনি দেখান। এবং এই টাকাটা আপনাকে অ্যাভারেজ ব্যালেন্সটার দিকে মনোযোগ দিতে হবে। আপনি হয়তো অ্যাকাউন্টে কোনো এক সময় 30 লাখ থাকলো, কোনো এক সময় 5 লাখে নেমে আসলো, অ্যাভারেজ ব্যালেন্সটা আসলো না 15, 16 বা 20 লাখ, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, তাহলে কিন্তু এটা ভ্যালুয়েট করবে না। আরেকটা জিনিস হলো যে আমরা রিসেন্টলি দেখতেছি যে যেহেতু এখন ভিসা অফিসাররা ব্যাক অফিসে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টকে ভেরিফাই করতেছে, সুতরাং যতদিন পর্যন্ত আপনার ভিসা ডিসিশনটা না হচ্ছে, স্ট্যান্ডার্ড টাইম সবগুলা কান্ট্রির জন্যই 7 সপ্তাহ, হয়তো কম বেশি হয়। যেমন কানাডাতে এখন অনেক ব্যাকলগ, তাদের সময় বেশি লাগতেছে। ইউকেতে আবার অনেক তাড়াতাড়ি ডিসিশন পাওয়া যাচ্ছে, নিউজিল্যান্ডে তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, অস্ট্রেলিয়াতে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে। তো আমরা প্রেসক্রাইব করি যে যতদিন আপনার এই ডিসিশনটা না আসতেছে, এটা যাই হোক, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আপনি ব্যালেন্সটা চেষ্টা করবেন ধরে রাখতে। আর তার সঙ্গে আপনার মূলত এই বিষয়গুলাই আপনাকে কিন্তু শো করতে হবে আপনার পোর্টফোলিওটাতে বা আপনার প্রোফাইলটাতে। তো এইভাবে যদি আপনি সুন্দর করে আপনার প্রোফাইল সাজিয়ে আপনি আবেদন করেন, আমরা বিশ্বাস করি আপনার ভিসাটা অবশ্যই পজিটিভলি হবে। এখন ধরেন রিসেন্টলি পৃথিবীর এই ইউক্রেন ওয়ারের কারণে হোক, সিরিয়ান ওয়ারের কারণে হোক, প্রচুর উদ্বাস্তু সমস্যা। এবং আপনারা বললে বিশ্বাস করবেন কি না, শুধু কানাডাতে গত 1 বছরে ইন্ডিয়ান অ্যাসাইলাম মানে ভিজিট ভিসা নিয়ে অ্যাসাইলাম সংখ্যা, অ্যাসাইলাম চাওয়ার পাবলিকের সংখ্যা বাড়ছে 500%। আর বাংলাদেশের সংখ্যা কত জানেন? 1200%। এখন যদি 1200% সংখ্যা বাড়ে, তাহলে ওরা কিভাবে বিশ্বাস করবে যে আপনি ওখানে গিয়ে ব্যাক করবেন না, মানে অ্যাসাইলাম চাইবেন না? সেই জন্য কিন্তু আসলে প্রোফাইল যদি আপনি ভালো করে সাজান, বুদ্ধি করে ধীরে স্থিরে আপনি সাজান, ভিসা কিন্তু আপনার ইনশাল্লাহ হয়। আমাদের প্রচুর ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রোফাইল অনুযায়ী। আরেকটা জিনিস যেটা যে সবাই আপনাদের কোশ্চেন থাকে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে কাজ করা যায় কিনা। ভাই, ট্যুরিস্ট ভিসার নামই ট্যুরিস্ট ভিসা। আপনি এটা নিয়ে কাজ করার চিন্তা যদি করেন, এটা কোনোদিনও আপনি সফল হতে পারবেন না। ব্যতিক্রম হয়, যেমন অনেকে অ্যাসাইলাম চায় বা অনেকে ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে, সেটা উদাহরণ হয় না, এটা খুবই নগণ্য একটা আপনার কেস হয়। তো যাই হোক, আপনাদের জন্য আমাদের শুভকামনা রইল। আপনারা যারা ট্যুরিস্ট ভিসা চাচ্ছেন, সেটা ই ভিসা হোক অথবা স্ট্যাম্প ভিসা হোক, সেটা যে কোনো কান্ট্রির হোক, ইউকে হোক,
কানাডা হোক, ইউএসএ হোক, অথবা স্যানজেনমুক্ত কান্ট্রিগুলো হোক, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া হোক, অবশ্যই আমাদের ইকুইটি পার্সের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবসময় আছি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সেবা দেওয়ার জন্য। আমাদের ঠিকানাটা বলে আজকের মতো এই ব্লগটা শেষ করতেছি। আমাদের ঠিকানা হলো ইকুইটি পার্স, হাউস 36, রোড 117, গুলশান 1, ঢাকা। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।